ভুবনবাবু, আপনি একটা স্কুল বানাতে চাইছেন সে তো খুব ভালো কথা, কিন্তু হঠাৎ চন্দনপুরে কেন? আর সমস্যাটাই বা কি? আসলে ওই চন্দনপুরই ছিল আমার মামার বাড়ি। ওখানকার মানুষগুলো খুব সোজা সরল, কিন্তু বড্ড গরিব। টাকার অভাবে গ্রামের বেশিরভাগ ছেলে মেয়ে লেখাপড়া করার সুযোগই পায় না। তাই ঠিক করলাম চন্দনপুরের পুরনো জমিদার বাড়িটা তো ভগ্নদশায় পড়েই আছে, ওটাকে যদি একটু কাজে লাগানো যায় আর কি। গ্রামের ওই পুরনো জমিদার বাড়িটা সম্বন্ধে অনেক অপবাদ আছে। ভৌতিক বাড়ি বলে যথেষ্ট দুর্নামও আছে, কিন্তু আমি বিজ্ঞানের শিক্ষক, এসব ভূত প্রেতে আমি কোনোদিনই বিশ্বাস করি না। ভেবেছিলাম বাড়িটা সংস্কার করে নিয়ে স্কুলটাকে চালু করে দিতে পারলেই সবার ভয় কেটে যাবে, কিন্তু বাড়িটা কেনার পর থেকেই শুরু হলো সমস্যা। সমস্যা কিরকম? হ্যাঁ বাটুল বাবু, প্রায় মাঝরাতে বাড়ির লাগোয়া নদীর ঘাটে একটা নৌকা এসে ভেড়ে, তার থেকে নেমে আসে এক শাড়ি পরা মহিলা, ওই জমিদার বাড়িতে ঢুকে যান। তারপরে ঠিক ওই সময়টাতেই হঠাৎ জমিদার বাড়িতে আলো জ্বলে ওঠে, কিছুক্ষণের মধ্যেই আবার অন্ধকারে ডুবে যায় বাড়িটা। স্ট্রেঞ্জ। প্রথমটায় আমিও বিশ্বাস করিনি বাটুল বাবু, ওই নদীতে তো বহুদিন আগেই চড়া পড়ে গেছে, ওখান দিয়ে নৌকা চলবে কি করে? সে কি? তারপর আপনি নিজে দেখেছেন কোনোদিন? হ্যাঁ বাটুল বাবু, দেখেছি। সেদিন রাতে খাওয়া দাওয়া শেষ করে শুয়েছি, কিন্তু কিছুতেই ঘুম আসছিল না দেখে বিছানা ছেড়ে উঠে ঘরেই পায়চারি করছিলাম। হঠাৎ মনে হলো যাই তো নিজে গিয়েই দেখে আসি একবার আসল ঘটনাটা কি। আর যেই মনে করা সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম। এলাম নদীর পাড়ে, হঠাৎ দেখি শুকনো নদীতে জলের থেকে একটা নৌকাও তো আসছে। কি এসব আমি কি দেখলাম? কি ঘটছে এসব? আমি আর কিছু মনে নেই আমার। পরদিন সকালে গ্রামের লোকেরা নদীর পুরনো ঘাটের কাছে আমাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। আমি অনেক আশা নিয়ে এসেছি আপনার কাছে বাটুল বাবু। এই স্কুলটা আমার জীবনের স্বপ্ন, সেটা কি কখনো সত্যি হবে না বাটুল বাবু? আপনি এখনই এত ভেঙে পড়বেন না ভুবন বাবু, আমাকে একটু সময় দিন। আপনি গ্রামের গরিব ছেলে মেয়েদের জন্য স্কুল বানাতে চাইছেন, এত ভালো একটা উদ্যোগ এভাবে থেমে যেতে পারে না। আমি কিছুতেই তা হতে দেব না। আজ আপনি বাড়ি ফিরে যান, আপনি নিশ্চিন্ত থাকুন, এই রহস্য ভেদ আমি করবই। আমি কালকেই চন্দনপুরে যাচ্ছি। ধন্যবাদ বাটুল বাবু, আপনার কথায় মনে আবার সাহস পাচ্ছি। কাল তাহলে আবার দেখা হবে। আজ আমি উঠি। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার। ওই সেই বাড়ি বাটুল বাবু। চলুন ভেতরটা গিয়ে দেখা যাক। চলুন, এই শুকনো নদী পায়ে হেঁটেই সকলে পার হয়। দেখুন, কোথাও তো অস্বাভাবিক কিছুই চোখে পড়ছে না। আচ্ছা ভুবন বাবু, ওই মহিলা বাড়ির ভেতরে কোন ঘরে ঢুকেছিল আপনি দেখতে পেয়েছিলেন? মানে সব দরজাতেই তো দেখছি তালা দেওয়া। না বাটুল বাবু, মহিলা কোন ঘরে ঢুকেছিলেন সেটা আমি দেখতে পাইনি। ওই যে দোতলা শেষ ঘরটা, ওটা কি হতে পারে? চলুন তো গিয়ে দেখি। এখানটা এসে দাঁড়ালেই মনটা খুব খারাপ হয়ে যায় বাটুল বাবু। ছোটবেলায় দেখেছি এই নদীতে কত জল, কত নৌকো চলতো, জেলেরা নৌকো করে মাছ ধরতো, কত মানুষ নৌকো করে নদী পারাপার করত। তখন তো আর আজকের মতো এই বাস ট্রেন ছিল না, নদী পথে নৌকো করেই বিভিন্ন জায়গায় যেতে হতো। রাত এলে তবে বোঝা যাবে কি ঘটছে। বেশ, চলুন তবে রাতেই তবে আসা যাবে।
শুনছেন বাটুল বাবু? চলুন তো দেখি। শুকনো মজে যাওয়া নদী হঠাৎ জলে ভরে গেল কিভাবে? কে ইনি? ভুবনবাবু, আপনি বাচ্চু বিচ্ছুর খেয়াল রাখবেন। আমি জমিদার বাড়িতে ঢুকছি, ওই মহিলাকে খুঁজে পেতেই হবে। সাবধানে সাবধানে বাটুল বাবু, সাবধানে। চিন্তা করবেন না, আপনি ঘরে যান, আমি আসছি। স্ট্রেঞ্জ, অবিশ্বাস্য। ওই তো সেই মহিলা। ওদিকে কোথায় যাচ্ছে দেখি। এ তো সেই ঘর। তবে কি কি দেখছি আমি? দাঁড়ান, কে আপনি? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি বাটুল। আপনি কে আমাকে বলুন, কি চান আপনি? আপনি শুনতে পাচ্ছেন? স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। কি বুঝছেন বাটুল বাবু? স্কুলটা বানানো কি তাহলে অসম্ভব? আমি কোনো ব্যাপারে এত তাড়াতাড়ি হাল ছাড়ি না ভুবন বাবু। এই রহস্যের সমাধান করতে গেলে আগে আমাকে জানতে হবে কে ওই মহিলা। ভুবন বাবু, এই গ্রামে কি এমন কেউ আছেন যিনি এই চন্দনপুর জমিদারদের ব্যাপারে আমাকে বলতে পারবেন? আপনি কিছু জানেন? আমি বিশেষ কিছু জানি না বাটুল বাবু, তবে এই গ্রামের একজন প্রবীণ মানুষ আছেন, হরি কাকা। তিনি হয়তো এই বিষয়ে কিছু বলতে পারেন। বেশ, তাহলে ওই হরি কাকার কাছে আমাকে নিয়ে চলুন। ওনার কাছ থেকে দেখি কি জানতে পারি। তবে এই গ্রামের একজন প্রবীণ মানুষ আছেন, হরি কাকা। তিনি হয়তো এই বিষয়ে কিছু বলতে পারেন। বেশ, তাহলে ওই হরি কাকার কাছে আমাকে নিয়ে চলুন। ওনার কাছ থেকে দেখি কি জানতে পারি। বাটুল, আমি কিন্তু তোমাকে চিনি বাবা। আমার নাতির কাছে তোমার অনেক গল্প শুনেছি। ও আবার তোমার খুব ভক্ত। আমি কিন্তু আপনার কাছে একটা বিশেষ প্রয়োজনে এসেছি। আপনার সাহায্য আমার খুব প্রয়োজন। নিশ্চয় নিশ্চয় বাবা, বলো বলো, তোমাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? আচ্ছা, আমি জানতে চাই চন্দনপুর জমিদার বাড়িটা সম্বন্ধে। ওই ভুতুরে বাড়ি সম্বন্ধে? ওই বাড়িটার এমন অবস্থা হলো কিভাবে? এ বড় করুণ কাহিনী বাবা। জমিদার রতন বারুজে আর তার স্ত্রী সুধাময়ী ছিলেন সাক্ষাৎ শিব পার্বতী। গ্রামের সকলকে বড় ভালোবাসতেন। তখন কত প্রতিপত্তি তাদের। তারপর হঠাৎ যে কি হলো, জমিদার গিন্নি মানে ওই সুধাময়ী দেবী হঠাৎই নিখোঁজ হয়ে গেলেন। বাপের বাড়ি যাবেন বলে বেরিয়েছিলেন, আর ফেরেননি। বাপের বাড়িতেও আবার তিনি যাননি। উনি একা যাচ্ছিলেন? না না, ওই সঙ্গে একটি ছেলে ছিল, অমূল্য ঘোষাল। সে তো ওই রতন বাবুর ব্যবসার কাজকর্ম দেখাশোনা করত। লেখাপড়া জানা বাচ্চা ছেলে। রতন বাবুর যে তো সন্তান ছিল না, তাই তিনি আর গিন্নিমা দুজনেই ছেলেটিকে নিজের সন্তানের মতোই স্নেহ করতেন। ওই ছেলেটিও ছিল সেদিন নৌকায়। সুধাময়ী দেবীকে নৌকায় করে বাপের বাড়ি পৌঁছে দিয়ে তার আবার ফিরে আসার কথা ছিল, কিন্তু নৌকোয় করে? হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ বাটুল, এই জমিদার বাবু নিজের নৌকো, ওনাদের ঘাটেই তো বাঁধা থাকতো সব সময় নৌকাটা। বুঝলাম। তারপর আর কি, অনেক খোঁজ করেও ওই ছোকরা আর আমাদের গিন্নিমার কোনো খোঁজ পাওয়া গেল না। কয়েক মাস পরে ওই নৌকাটা ভাঙা অবস্থায় পাওয়া গেল নদীর মোহনায়। আমাদের আর বুঝতে বাকি রইল না যে নৌকা ডুবি হয়েই আমাদের গিন্নিমা গত হয়েছেন, সঙ্গে ওই ছেলেটিও। গিন্নিমাকে বড় ভালোবাসতেন জমিদার বাবু, শোকে দুঃখে মানুষটা কেমন পাগলের মতো হয়ে গেলেন। এই জমিদার বাবু মারা যাওয়ার পর থেকেই ওই বাড়িতে ভূতের কাণ্ড কারখানা শুরু হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক উপকার করলেন আপনি। আজ আমরা আসি। চলুন ভুবন বাবু। বাচ্চু বিচ্ছু চল তোরা। ভুবন বাবু, আপনি বাচ্চু বিচ্ছুকে নিয়ে বাড়ি ফিরে যান। আমি আজকের রাতটা ওই জমিদার বাড়িতেই থাকবো। আশা করছি আজই আপনার সমস্যার সমাধান অনেকটাই করে ফেলতে পারবো। আচ্ছা আচ্ছা বাটুল বাবু, আপনি যেমন বলবেন। আমরা তাহলে ফিরে যাই। হ্যাঁ হ্যাঁ যান, কাল আপনার সঙ্গে আবার দেখা হবে। দাঁড়ান, শুনুন, আমি আপনাকে বলছি। আপনি শুনতে পাচ্ছেন? আমি বাটুল। আমার আপনার সঙ্গে কথা বলা ভীষণ প্রয়োজন। আপনি কি শুনতে পাচ্ছেন না আমার কথা? আমি আপনাকে অনুরোধ করছি, আমার সঙ্গে কথা বলুন সুধাময়ী দেবী। তুমি কে? আমাকে চেনো? হ্যাঁ, আপনি তো জমিদার গিন্নি সুধাময়ী দেবী। নৌকো ডুবিতে মৃত্যু হয়েছে আপনার, তবে আপনি কেন এ বাড়িতে ফিরে আসেন বারবার? এই বাড়িতে তো আমাকে ফিরে আসতেই হবে। এখানেই যে রয়েছে আমার প্রাণ। প্রাণ? কি সেটা? আমার সোনার গিনিগুলো আর আমার মণিহার। ভাগ্যিস ওই দিন বাপের বাড়ি যাওয়ার সময় ওটা পড়তে আমি ভুলে গিয়েছিলাম, নয়তো শয়তানটা আমার সমস্ত গয়নাগুলোর মতন ওটাও নিয়ে নিত। কে কে নিয়ে নিয়েছে আপনার সমস্ত গয়না? অমূল্য। ওই সেদিন নৌকো করে আমায় বাপের বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিল। অমূল্য মানে সেই ছেলেটি যাকে আপনারা... হ্যাঁ, অমূল্য। বিশ্বাসঘাতক মাঝ নদীতে আমাকে মেরে সব গয়না নিয়ে সে পালিয়ে যায়। আর যাবার আগে আমাকে নদীতে ফেলে দিয়ে নৌকোটাও ভেঙে দিয়ে যায়। আর সেই ভাঙা নৌকো দেখেই সবাই আপনার মতো তাকেও মৃত বলে ধরে নেয়। ঠিক তাই। এত বড় অন্যায় করেও সে দিব্যি ছাড়া পেয়ে যায়। আমার সংসারটা শেষ হয়ে গেল শুধুমাত্র ওর জন্য। সে কোথায় আছে আপনি জানেন? জানি, নবাবগঞ্জে বিরাট ব্যবসা তার। আমার সব সোনা দানা বেচে আজ সে বিরাট বড় লোক। আপনি চিন্তা করবেন না সুধাময়ী দেবী, আমি আপনাকে কথা দিচ্ছি,
তাকে তার পাপের শাস্তি আমি দিয়েই ছাড়ব। তুমি পারবে? পারব, কিন্তু তার জন্য তো প্রমাণ লাগবে। প্রমাণ আছে বাটুল। কি প্রমাণ? আমার সোনার গিনিগুলো। আমার খুব সোনার শখ ছিল বলে জমিদার বাবু আমাকে 300 সোনার গিনি মোহর গড়িয়ে দিয়েছিলেন। তার প্রত্যেকটাতে আমার নাম সুধা খোদাই করা আছে। বাপের বাড়ি যাওয়ার সময় 100 গিনি আমি আমার সঙ্গে নিয়ে যাচ্ছিলাম। সেগুলো ওই শয়তানটা লুট করেছে, কিন্তু আমার নাম লেখা আছে বলে ও এখনো সেগুলো বেচতে পারেনি। সেগুলো এখনো ওর কাছেই আছে। আপনি নিশ্চিন্ত থাকুন সুধাময়ী দেবী, ওই অমূল্যকে এবার আমিই পাকড়াও করব। কিন্তু আমার নাম লেখা আছে বলে ও এখনো সেগুলো বেচতে পারেনি। সেগুলো এখনো ওর কাছেই আছে। আপনি নিশ্চিন্ত থাকুন সুধাময়ী দেবী, ওই অমূল্যকে এবার আমিই পাকড়াও করব। শুনুন ভুবনবাবু, আমি একটা প্ল্যান করেছি। কাল সকালে আপনি যাবেন অমূল্য ঘোষালের বাড়িতে, নবাবগঞ্জে, পুরনো সোনার কারবারি হিসেবে। আপনি থাকেন বিদেশে, বিভিন্ন দেশে ঘুরে ঘুরে পুরনো সোনা কেনেন বাজারের থেকে অনেক বেশি দামে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝেছি, কিন্তু অমূল্য ঘোষাল কি সহজে গিনিগুলো বের করবে? সেটা তো কালকেই বোঝা যাবে। লোভ বড় ভয়ঙ্কর জিনিস, অনেক ভুল করায় মানুষকে দিয়ে। ভুবনবাবু, কাল সকালে ঠিক সময় পৌঁছে যাবেন অমূল্য ঘোষালের বাড়ি। আমার উপর ভরসা রাখুন, আপনার স্বপ্নের স্কুল এবার হবেই। তা আমার কাছে পুরনো সোনা আছে, সে কথা আপনি কি করে জানলেন? পুরনো সোনা কেনা বেচা আমার ব্যবসা, আমাকে তো একটু আধটু খবর রাখতেই হয়। বটে বটে, কিন্তু আমার কাছে গিনি ছাড়া অন্য কোনো সোনা নেই। জানি তো, আর সেগুলো আপনি বিদেশের বাজারেই বিক্রি করতে চান, দেশে নয়। অনেক খবরই তো রাখেন দেখছি। তা গিনিগুলো যদি একবার দেখান। এই নিন, আপনি আসবেন বলে একেবারে বের করেই রেখেছি। আচ্ছা আচ্ছা, বাহ, এ তো চন্দনপুরের গিনি। কি বললেন? চন্দনপুর? কে আপনি? সে আপনার জেনে কাজ নেই। সুধাময়ী দেবীকে খুন করে সব গিনি হাতিয়ে দিব্যি এতদিন ঘাপটি মেরে বসেছিলেন না? কি যাতা বলছেন? কিসের চন্দনপুর? কে সুধাময়ী? সে কি আপনার গিনিতে তার নাম খোদাই করা, অথচ আপনি তাকে চেনেন না? না, চিনি না। আপনি বেরিয়ে যান। হিরালাল, রাম সিং, জলদি আও। দাঁড়ান, এই দেখুন, সুধা মানে চন্দনপুরের জমিদার গিন্নি সুধাময়ী দেবীর নাম। সে আমি কি জানি? গারদে পুরলে সব জানবেন। এই মাঝ নদীতে ধাক্কা দিয়ে সুধাময়ী দেবীকে খুন করেছেন আপনি, এই সোনার গিনিগুলোকে চুরি করেছেন আপনি। আমাকে ক্ষমা করুন। আমি ভুল করেছিলাম, আমাকে ক্ষমা করুন। দারোগা বাবু, আমি আমার কথা রেখেছি সুধাময়ী দেবী। অমূল্য ঘোষাল এখন পুলিশের হেফাজতে, আর এই নিন আপনার সেই 100 গিনি। ধন্যবাদ বাটুল। আজ এত বছর ধরে আমি এই দিনটার জন্যই অপেক্ষায় ছিলাম। আজ আমার আত্মা মুক্তি পাবে। এই নাও বাটুল। কি করব আমি এটা দিয়ে? এতে এই সিন্ধুকের চাবি আছে। এই 100 গিনি ছাড়াও এই সিন্ধুকে রয়েছে আরো 200 গিনি। এছাড়াও রয়েছে আমার মণিহার। এসব সোনার মূল্য অনেক। আমি জানি এই বাড়িতে স্কুল হবে। গ্রামের মানুষগুলো বড্ড গরিব। ওদের ছেলে মেয়েগুলোকে বিনা খরচে তোমরা লেখাপড়া শিখিও, তবেই আমার আত্মা শান্তি পাবে।
আমার এই সব সোনা আমি স্কুলকে দান করে গেলাম। এবার আমার যাবার সময় হলো। বিদায় বাটুল, বিদায়। কোনো ভালো কাজের অংশীদার হতে পারলে মনটা আনন্দে ভরে যায়, কি তাই না?